আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আঙ্গুলের নির্দেশ এক্সপান্স করার সুযোগ নেই বললেন স্পিকার। সংসদে আঙ্গুলি নির্দেশ করার বিষয়ে এক্সপান্স করার যে দাবি উঠল, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেছেন যে আঙ্গুলি নির্দেশ এক্সপান্স করা যাবে না। অসংসদীয় বক্তব্য থাকলে তা পরীক্ষা করে দেখা হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর থেকে বিএসএফের ৩৬টি পুশিন চেষ্টা প্রতিরোধ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ২০২৪ সালের ৫ই আগস্ট হতে পর্যন্ত বিএসএফের পুশিনকৃত ২৩৬৯ জনের মধ্যে ২১৭৫ জনকে সংশ্লিষ্ট থানায়, ১১ জনকে বিএসএফের কাছে এবং ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে। জানাবো সংসদে কওমি আলেম ওলামাদের জন্য বাজেট বরাদ্দের দাবি মুফতি মোহাম্মদুল্লাহর। ময়মনসিংহ ২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ বলেছেন যে বিএনপির সূচনা থেকে এই দেশে কওমি ঘরানার প্রতিটি মানুষ বিএনপির সঙ্গে ছিল, এখনও আছে। জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই কথা বলেছেন। মুফতি মোহাম্মদুল্লাহ আরও বলেছেন যে বিগত সময়ে কওমি ঘরানার মানুষের জন্য বরাদ্দের কোনো কথা কখনোই আসেনি। এবার আমরা ভেবেছিলাম বিএনপি যেহেতু ইসলামপন্থী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল, তারা নৃগোষ্ঠীকে অর্থনৈতিক বরাদ্দের মধ্যে এনেছে, তাই তাদের জন্য আলেম ওলামাদের কথা বিবেচনা করে তাদের জন্য বরাদ্দ করা উচিত। এরপর জানাবো তিস্তা নদীতে আরেকটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বললেন প্রধানমন্ত্রী। তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথা জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন যে শুষ্ক মৌসুমে তিস্তার পানি ধরে রাখার জন্য আমাদের আরেকটি তিস্তা ব্যারেজের বিকল্প নেই, তাই এটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। খুব দ্রুতই এসব বিষয়ে গুরুত্বের সঙ্গে দেখানো হবে। যদি এই ধরনের কার্যক্রম আসলে চলতে থাকে তাহলে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয় ঘটবে। তাই আমরা আরেকটি তিস্তা ব্যারেজ দিয়ে আমরা কৃষকদের দুর্দশা ঘোচাতে চাই। এবং সর্বশেষ জানাবো হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে নামলেন মমতা। বিজেপি সরকার ক্ষমতা আসার পরই পশ্চিমবঙ্গ জুড়ে হকার উচ্ছেদ। লাগাতার এই হকার উচ্ছেদের প্রতিবাদে ফের মাঠে নেমেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় মমতার সঙ্গে সবাই রয়েছে বলে তারা নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। তিস্তা নদীতে আরেকটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বললেন প্রধানমন্ত্রী। তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথা জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, তিস্তা নদীতে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য আরও একটি ব্যারেজ নির্মাণের জন্য কারিগরি আর্থিক বিষয়গুলো নিয়ে বিবেচনা ও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আরও জানান যে আমরা মূলত বাংলাদেশে যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে গড়ে তোলার পক্ষপাতিত্ব করি। আমরা মনে করি বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষকদের প্রতিটি কার্যক্রম আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চাই। যারা কৃষক রয়েছেন এবং যারা দেশ নিয়ে ভাবেন, যারা দেশের জন্য কাজ করেন, তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করুন। সরকার আপনাদের নিয়ে অনেক বেশি ভাবে, আপনাদের নিয়ে চিন্তা ভাবনা করে কিভাবে ফসলের দাম বাড়ানো যায়, কিভাবে আপনাদেরকে সহযোগিতা করা যায়, সব বিষয় নিয়ে আমরা ভেবে থাকি বলে জানান তিনি। এ সময় তিনি আরো জানিয়েছেন যে এই তিস্তা প্রকল্পগুলো আমাদের দেশের জনগণের জন্য খুবই
গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মনে করি যে তিস্তা প্রকল্প নিয়ে আসলে মূল বিষয়গুলো আলোচনা হওয়া উচিত। আমরা তাই তিস্তার এই বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছি বলে জানান তিনি। এ সময় তিনি আরও জানান, যারা সংসদে রয়েছেন তাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনারা যে বিষয়গুলো নিয়ে কার্যক্রম চালাচ্ছেন সেগুলো আসলে আমাদের সবার জন্য যেন একই ধরনের বিষয়গুলো থাকে। বিরোধী দল বলে কাউকে হেয় করা, ছোট করা, এসব মানসিকতা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, আমরা চাই বাংলাদেশটা সবার বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে কোনো হানাহানি, মারামারি বা কোনো ধরনের সমস্যা থাকবে না। এমন একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তারেক রহমান। সংসদে কওমি আলেম ওলামাদের জন্য বাজেট বরাদ্দের দাবি মুফতি মোহাম্মদুল্লাহর। ময়মনসিংহ ২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ বলেছেন যে বিএনপির সূচনা থেকে দেশে কওমি ঘরানার প্রতিটি মানুষ বিএনপির সঙ্গে সাথে ছিল, এখনও আছে। জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেছেন। মুফতি মোহাম্মদুল্লাহ আরও বলেছেন যে বিগত সময়ে কওমি ঘরানার মানুষের জন্য বরাদ্দের কোনো কথা কখনো আসেনি। এবারও আমরা ভেবেছিলাম বিএনপি যেহেতু ইসলামপন্থী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল, তারা নৃগোষ্ঠীকে অর্থনৈতিক বরাদ্দের মধ্যে এনেছে, কওমি অঙ্কনকেও বরাদ্দের মধ্যে আনবে। কিন্তু কওমি ঘরানার আলেম ওলামা সেই সমাজের মানুষগুলোকে তারা কোনো গ্রহণের মানুষ হিসেবে দেখতে পারছে না। বাংলাদেশ খেলাফতে মজলিসের এমপি কওমি ঘরানার আলেম ওলামা শিক্ষার্থীদের জন্য বাজেট বরাদ্দ দাবি করেছেন। এর আগে সংসদের মাথা নুয়ে প্রবেশ করা ইসলাম পরিপন্থী কিনা যাচাই অনুরোধ করেছে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, আমি পৃথিবীর অনেক দেশে সংসদ দেখেছি, সেখানে মাথা ঝুঁকে প্রবেশের নীতি রয়েছে, কিন্তু বিষয়টা কি ইসলাম পরিপন্থী কিনা সেটা আমাদের জানানোর অনুরোধ রয়েছে। সুতরাং আমরা বিষয়গুলো নিয়ে বলতে চাই যে এটি আসলে কোন ধরনের কালচার। আমরা এসব কালচার আসলে বাংলাদেশে চাচ্ছি না। আমরা চাচ্ছি বাংলাদেশে এমন কিছু করতে যেটা বাংলাদেশের মানুষের পছন্দ, দেশের জনগণ যেটাকে পছন্দ করে সেটাই সংসদে চালু হওয়া উচিত। সংসদে আমরা শুধু বিষয়গুলো নিয়ে আমরা বিতর্ক বাড়াতে চাই না, কুতর্ক বাড়িয়ে, বিতর্ক বাড়িয়ে শুধু নিজের দেশের মানুষের সঙ্গে শত্রুতা করার কি প্রয়োজন? তার থেকে আসুন যেটি ইসলামের পক্ষে থাকে এমন কিছু কার্যক্রম আমরা চালিয়ে যাই। আমরা মূলত এমন কিছু করতে চাই যেটি আমাদের সবার জন্য খুব বড় ধরনের এক বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। এ সময় তিনি আরও জানিয়েছেন যে সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটিও মাথায় রাখতে হবে এবং ভারতীয় মদতপুষ্টরা তারা যতই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, তাদের এই ষড়যন্ত্র সম্পূর্ণ প্রতিহত করাই এই মুহূর্তে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। আঙ্গুলের নির্দেশ এক্সপান্স করার সুযোগ নেই বললেন স্পিকার। সংসদে আঙ্গুল নির্দেশনা করার বিষয়ে এক্সপান্স করার দাবি উঠলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আঙ্গুল নির্দেশ এক্সপান্স করা যায় না। অসংসদীয় বক্তব্য থাকলে তা পরীক্ষা করে দেখা হবে। বুধবার জাতীয় সংসদের বাজেট আলোচনার এক পর্যায়ে নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালির দাবির জবাবে স্পিকার এই রুলিং দিয়েছেন। রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেছেন যে গত রোববার বিরোধী দলের একজন সিনিয়র সংসদ সদস্য মাদক, মদ ও সিগারেট নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, এই সংসদে যারা রয়েছে তার পেছনের সারিতে তারা মাদক গ্রহণ করেন না। আমাদের দিকে আঙ্গুল নির্দেশনা দিয়েছিলেন যে মাদক গ্রহণ ওনারা করেন না, আমরা করি। তিনি বলেন, আমরা কখনো সরকারি দলের সদস্য হোক, বিরোধী দলের সদস্য হোক, সম্মানহানি হয় এমন ধরনের কোনো কথাই বলি না। সুতরাং আপনারা যারা আমাদের বিরুদ্ধাচারণ করছেন, আপনাদেরকে বলতে চাই বিষয়গুলো থেকে আপনাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যদি এটি আপনারা করতে না পারেন সেক্ষেত্রে আমাদের সবার জন্য এক দুঃখজনক পরিস্থিতি অপেক্ষা করছে বলে জানান স্পিকার। স্পিকার আরও জানিয়েছেন যে আসলে আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখি। কেউ যদি এখানে কারো উপর কোনো কটূক্তিমূলক কার্যক্রম চালিয়ে থাকে, সেটি আসলে আমাদের এই কার্যক্রমগুলো আসলে চালাচ্ছে নতুন করে, তারা যার যার জায়গা থেকে এই বিষয়গুলো আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদি এটি আসলে এভাবে করা না যায়, ভবিষ্যতে বিষয়গুলো নিয়ে আমরা আরও ব্যাপকভাবে কার্যক্রম চালাবো।
পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বিএসএফের ৩৬টি পুশিনের চেষ্টা প্রতিরোধ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফের পুশিনকৃত ২,৩৬৯ জনের মধ্যে ২,১৭৫ জনকে সংশ্লিষ্ট থানায়, ১১ জনকে বিএসএফের কাছে এবং ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বিএসএফের ৩৬টি পুশিন ২৫টাকে বিজিবি প্রতিরোধ করেছে। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর সিলেটের ৩ আসনের মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবার সংসদে বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিল উপস্থাপিত হয়। সংরক্ষিত আসনে নীলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আমরা বিষয়গুলো নিয়ে খুব গুরুত্বের সঙ্গে কাজ করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা মূলত এমন কিছু করতে চাইছে যেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই এই বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে পুশব্যাক করা হচ্ছে। ভারতীয় মদতপুষ্টরা তারা মূলত যে ধরনের কার্যক্রম আসলে চালাতে চায় সেটি সারা বিশ্বের বুকে এক বিপজ্জনক কার্যক্রম হিসেবে অভিহিত করা হোক, কারণ তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে মূলত তাদের বিভিন্ন বিষয় নিয়ে তারা একযোগে কাজ করতে চাইছে। তাই তাদের এই বিষয়গুলো থেকে সবাইকে এখনই কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি তারা এই বিষয়গুলো নিয়ে সবাই একসাথে কাজ না করে, ভারত যদি বাংলাদেশকে সহযোগিতা না করে, তাহলে ভবিষ্যতে ভারতকেও আমরা সহযোগিতা করব না। এটাই আমাদের চূড়ান্ত এবং ফাইনাল কথা। তাই এখন এসব বিষয় নিয়ে আমরা ভাবছি না। আমরা ভাবছি যে যেহেতু ভারতের সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে, তাই আলোচনার মাধ্যমে বিষয়গুলো আমরা মূলত উপস্থাপন করতে চাই।